হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার 16.1 নিয়ে। হ্যাঁ, 16.1 হচ্ছে পরিমিতি পার্টটা। আমরা সকলেই জানি যে ত্রিকোণমিতি এবং পরিমিতি এর দুটো মিলে একটা পার্ট। সেখান থেকে তোমাদের 3টা কোশ্চেন পরীক্ষায় থাকে, একটার উত্তর দিতে হয় মাস্ট। তো আমরা জানি এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে। তোমরা যারা নবম শ্রেণীর আমার ভিডিওটা দেখছো, কিংবা দশম শ্রেণীর কিংবা পরীক্ষার্থী, সকলের জন্যই এই অধ্যায়টা এবং এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলছে। তো এই অধ্যায় শুরু করার জন্য আমাদের শুরুতেই কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন এখানে আমি 5টি সূত্র লিখেছি। এছাড়াও এখানে আরেকটি সূত্র লেখা যেতে পারতো, সেটা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ নিয়ে যে কথাটা বলা হয়েছে সেটা আগে একটু দেখিয়ে দিয়ে তারপর আমি 5টা সূত্র নিয়ে একটু কথা বলে দেন আমি অঙ্কে চলে যাব। ওকে, দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এটাকে বলা হয় কি? সমকোণী ত্রিভুজ। যেটার একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবং এই সমকোণের বিপরীত সাইডে যে বাহুটা থাকে সেই বাহুটাকে বলা হয় অতিভুজ। সেটা কি বলা হয়? অতিভুজ। অতিভুজ। এবং অতিভুজের সাথে যেখানে ধরো আমাদের কোণটা দেওয়া থাকে, এটাকে যদি আমি কোণ ধরে বিবেচনা করি তাহলে এটাকে বলা হবে ভূমি, অ্যান্ড এটাকে বলা হবে লম্ব। এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে আমরা লম্ব ধরে কাজ করব। ওকে, যদি এইখানে কোণ হতো, এই কোণটা যদি এখানে না থেকে এখানে কোণ দেওয়া হয়, তাহলে আমাদের তখন কিন্তু এই কোণের বিপরীতে যেটা আছে সেটাকে আমাদের কি ধরতে হবে? লম্ব ধরতে হবে। যদি ওইখানে কোণ ধরো, তুমি এইখানে কোণ ধরলে এটা হয়ে যাবে লম্ব, এন্ড এটা হয়ে যাবে ভূমি তখন। ওকে, তার মানে এই কোণটার উপর ডিপেন্ড করে কোনটাকে তুমি লম্ব ধরবা এবং কোনটাকে ভূমি ধরবা। এই কোণের বিপরীতে যেটা থাকে সেটাই লম্ব। যদি এখানে কোণ হয় তাহলে এটা লম্ব। ঠিক আছে, এখন এই সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাস এর একটি উপপাদ্য আছে, যেটা আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি, অনেক অধ্যায়ে সেটা কাজে লাগে। দেখো একটু পিথাগোরাসের উপপাদ্যটা বলে দিই। ঠিক আছে, আমি জানি তোমরা অনেকে এটা জানো, তবু একটু বলে দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্যটা কি? তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে অতিভুজকে যদি স্কয়ার করা হয়, অতিভুজ এর বর্গ সমান হয় হচ্ছে লম্ব এর বর্গ প্লাস ভূমি এর বর্গ। অর্থাৎ লম্ব এবং ভূমির বর্গের যোগফলটা অতিভুজ এর বর্গের সমান হয়। ওকে, এই উপপাদ্যটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। ইভেন তোমার 16.1, 2 সব জায়গায় এটা কাজে লাগবে, 4এও কাজে লাগবে কিছুটা। তো এটা তোমরা একটু গুরুত্ব সহকারে মনে রাখবা। দেখো এরপরে আমাদের এখানে বলা হয়েছে যে প্রথম সূত্রটার কথা চিন্তা করো, যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি ধরো এরকম কোন ত্রিভুজ থাকে তাহলে তার ক্ষেত্রফল, এখানে দেখো ভূমি কোনটা? ভূমি। ঠিক আছে, তখন আর কোণের হিসাবটা করতে হবে না। ধরো যে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের একটা যে কোনো ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের ভূমি এটা, উচ্চতা কি এটা, ত্রিভুজের কতটুকু উচ্চ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে ভূমি এটাকে ধরলেই হবে এবং উচ্চতা এটা ধরে হিসাব করো, উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এটা ধরো ত্রিভুজটা এরকম না, ত্রিভুজটা আছে এরকম, সাপোজ এরকম ত্রিভুজ আছে। ওকে, তখন তুমি কি করবে বলো তো দেখি? ত্রিভুজের ভূমি কোনটা, এইটাকে ভূমি ধরবা, আর উচ্চতা কোনটা ধরবা? এটা এটা না, এই দুইটার একটা হবে না, উচ্চতা হবে। তখন এই যে বরাবর ভূমির উপর যে লম্বটা হবে এটা হবে উচ্চতা। এটা কি হবে? উচ্চতা। এবং এটা হবে কি? ভূমি। বুঝতে পারছো? ত্রিভুজ তোমার যেভাবেই থাক, ধরো ত্রিভুজ আছে এরকম একটা, হ্যাঁ, এরকম আছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে বলো তো দেখি? ভূমি এইটা, উচ্চতা কি? এইটা ধরতে হবে। এইটাও না, এইটাও না, উচ্চতা এটা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো পরের যে সূত্রটা আছে, ধরো দুইটা বাহু দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে প্লাস এই বাহুটা দেওয়া আছে। ঠিক আছে, এবং এই দুই বাহু সংলগ্ন একটি কোণ দেওয়া আছে থিটা। তাহলে এই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে?
হাফ ইন্টু এ বি সাইন থিটা, অর্থাৎ হাফ গুণ এই বাহু গুণ এই বাহু গুণ হচ্ছে সাইনের ভ্যালুটা, এই সাইন থিটা এখানে নির্ণয় করতে হবে। ধরো তোমার এই বাহুর মানটা দেওয়া নেই, তোমাদের দেওয়া আছে হচ্ছে সাপোজ এইটা দেওয়া আছে এ বি, তাহলে কোণ কিন্তু এটা লাগবে, অর্থাৎ যে দুইটা বাহু দেওয়া থাকবে সেই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যেটা, সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। ধরো তোমাদের এইখানে এ দেওয়া আছে সাপোজ, হ্যাঁ এইটা বি, তাহলে আমাদের কোণ কিন্তু এইটা দেওয়া থাকলে হবে না, কোণ লাগবে এইটা, তখন কিন্তু এই কোণ নিয়ে কাজ করা যাবে না, এটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো? এটা হচ্ছিল দ্বিতীয় সূত্র। এবং তৃতীয় সূত্রটার দিকে একটু তাকাও। তৃতীয় সূত্রে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ আসলে কোনটা? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাদেরকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ধরো এইটা আছে, এইটা, এটা, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেক বাহু ধরো এ, অর্থাৎ 5 6 যেটাই হতে পারে, এটা ধরো 5 হলে এটাও 5 হতে হবে, এটাও 5 হতে হবে, কিংবা এটা 6 হলে এটাও 6 হতে হবে, এটাও 6 হতে হবে। আমি বলতে চাচ্ছি তিনটা বাহুই সমান, তাহলে সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? √3/4 a স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই, যে ত্রিভুজের তিনটে বাহুই সমান সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা এটা। এবং এরপরে সূত্রটা দেখো, 4 নং সূত্রটা, সেখানে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কোনটা? সমদ্বিবাহু হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান। ধরো এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, যে এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের সমান সমান বাহু এ এবং ভূমিটা ধরো বি, যেটা সমান না, এখানে আসলে কি ভূমি বলা হয়েছে না, এটা ভূমি না, যেটা হচ্ছে সমান না সেটাকে বি দ্বারা আমরা নির্দেশ করলাম, এবং সমান সমান বাহুকে আমরা এ দ্বারা নির্দেশ করলাম। তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? b/4, যেটা সমান না। ঠিক আছে, এটা সবসময় যে ভূমি হবে তা তো না। ধরো এরকমও তো হতে পারতো, সাপোজ এরকম যদি হয়, সাপোজ, হ্যাঁ ধরো এরকম একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজটার দিকে একটু তাকাও, এখানে কিন্তু এইটা এবং এইটা সমান, এবং এইটা হচ্ছে সমান না, এটা হচ্ছে কি সমান না। তাহলে সেই ক্ষেত্রে ভূমি যদি হিসাব করে তাহলে কিন্তু এটা এ হয়ে যায়, এখানে ভূমিটা লেখা যায় না, সমান না এরকম বাহু, এটাকে লিখতে পারো কি সমান নয় এরকম বাহু। সমবাহু ত্রিভুজের একটি বাহু, হ্যাঁ একটি বাহু, একটি বাহু বি এবং সমান সমান বাহু এ হলে, একটি বাহু বি এবং সমান সমান বাহু এ হলে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বুঝতে পারছো কথা? মানে যেটা সমান না সেটাকে আমরা বি ধরে নেব। এরপরে লাস্ট অফ অল আছে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। লাস্ট অফ অল কি আছে? বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের, বিষমবাহু কাকে বলে? যার একটা বাহু সমান না। ধরো এরকম কোন একটা ত্রিভুজ আছে, হ্যাঁ এরকম কোন একটা ত্রিভুজ আছে, দেখো এই ত্রিভুজের কিন্তু কোনো বাহুই সমান না, এইটা একরকম, এটা একরকম, এটা একরকম, তিনটা বাহু যদি এরকম হয়, এ বি সি তিনটা বাহু, হ্যাঁ তিনটা বাহুর দৈর্ঘ্য ধরো এটা 2, এটা 3, এটা 4 এরকম, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি এইটা। এখানে এস বলতে বোঝানো হয়েছে অর্ধ পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে যে কোনো কিছুর পরিসীমা বলো, ত্রিভুজ কিংবা চতুর্ভুজ, যে কয়টা বাহু থাকবে তার যোগফলই হচ্ছে কি পরিসীমা। অর্থাৎ এখানে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তিনটা বাহুর যোগফলকে বলা হয় কি পরিসীমা, যোগফলকে বলা হয় পরিসীমা। এবং এই পরিসীমাকে অর্ধেক করলে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যা পাই সেটা হচ্ছে এস, অর্ধ পরিসীমা। এটা কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আশা করি বুঝতে পারতেছো, ওকে? অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে সেই অর্ধ পরিসীমা এস এর ভ্যালু বের করার পর আমরা এই সূত্রে বসাবো। এস এর ভ্যালু, এ মানে হচ্ছে একটি বাহু, বি আরেকটি বাহু, সি আরেকটি বাহু, তিনটা বাহু, এবং এস এর ভ্যালুটা বের করার পর ওখানে সূত্র বসালে আমরা অনায়াসেই কি করতে পারবো? ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এই গেল সূত্র পর্ব। এখন আমরা সরাসরি অঙ্কে যাব, ঠিক আছে? সরাসরি কিসে যাব? অঙ্কে চলে যাব, ঠিক আছে? এখন দেখো 1 নং যে অঙ্কটা আছে সেটা বলে দিছে একটি সমকোণী ত্রিভুজের, প্রথম যে কনসেপ্টটা দিছিলাম পিথাগোরাসের সেটার কথা মনে করো একটু। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু
অপর বাহুর, ঠিক আছে, অপর বাহুর 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। খুবই ইজি। দেখো কনসেপ্ট আগে নিতে হবে এখান থেকে। তারা বলতেছে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী বললে কি এরকম শেপ হবে, কারণ কি এখানে 90 ডিগ্রি লাগবে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 সেন্টিমিটার, 25 মিটার, 25 মিটার এস, এবং একটি বাহু অপর আরেকটা বাহুর কত 3/4 অংশ। তাহলে আমরা ধরে নিলাম কি অপর একটি বাহু কি, যে কোনো কিছু ধরতে পারো, অপর একটি বাহু এক্স, তাহলে আরেকটি বাহু কি হবে, এই এক্স এর কি বলতো দেখি 3/4 অংশ, 3/4। বুঝছো বিষয়টা? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এবং এটা যেহেতু মিটারে আছে তাহলে এটাও কি হবে, মিটারেই হবে, এটাও কি হবে, মিটারেই হবে। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এবং একটা বাহু আরেকটা বাহুর কি 3/4 অংশ, তাহলে আমরা ধরে নিলাম অপর একটি বাহু কি এক্স, তাহলে এইটার কত 3/4 অংশ হবে কি এইটা। বুঝতে পারছো কথা? এটাকে যদি ক্যালকুলেট, আচ্ছা আমরা পরেই করি, তাহলে এটা আমরা ধরে নেই একটু, এখানে যেভাবে লিখছি 1 নং অঙ্ক। ধরি ধরি অপর বাহুটি, অপর বাহু এক্স মিটার। হুম, তাহলে একটি বাহু কত হবে বলো তো দেখি, একটি বাহু এক্স এর 3/4, এক্স এর 3/4, তাহলে এর মানে গুণ, ঠিক আছে, আমরা কিন্তু আগে থেকে জানি এর মানে গুণ, তাহলে এটাকে গুণের সাথে বিবেচনা করো। তাহলে ধরো এরকম এক্স গুণ হচ্ছে 3/4, এই লাইনটা না লিখলেও হবে, 3x/4, 3x/4। তাহলে আমাদের কি হয়েছে, দুইটা বাহু পেয়েছি আর অতিভুজ পেয়েছি। এখানে আমরা এখন পিথাগোরাস অ্যাপ্লাই করব। এখন পিথাগোরাস মতে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি বলতো দেখি। পিথাগোরাস বলেছিলেন যে দুইটা বাহু স্কয়ার, দুইটা বাহুর স্কয়ার এর সমষ্টি হবে কি অতিভুজের স্কয়ার। বুঝতে পারছো কথা? বিষয়টা হচ্ছে এরকম, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো পিথাগোরাস থেকে আমরা পাই। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এক্স স্কয়ার প্লাস এখানে কি পাচ্ছি 9x² বাই 16 ইজ ইকুয়াল টু 25 স্কয়ার। ওকে, 25 স্কয়ার। এখানে দেখো 16 কে যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি, 16x² প্লাস হচ্ছে 9x² ইজ ইকুয়াল টু 25 স্কয়ার। আর নিচে না লিখলাম, সাইডে লিখি। তো সাইডে যদি লিখি তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে বলো তো দেখি, 16 আর 9 যোগ করলে 25x² ইজ ইকুয়াল টু 16 ইজ ইকুয়াল টু 25 স্কয়ার। এখন দেখো এই 25 কে এই পাশে গুণ আকারে আছে, তো আমার এই পাশে গিয়ে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে দেখো x² বাই 16 ইজ ইকুয়াল টু 25² বাই 25। 25 স্কয়ার মানে কি লিখতে পারি আমরা 25 গুণ 25। ওকে, দেখো এখানে একটা 25 একটা 25 বাদ যায়, তাহলে এখানে থাকলো কি x² বাই 16 ইজ ইকুয়াল টু 25। এখন একটু আর আর গুণ করে দাও, আর আর যদি গুণ করো তাহলে x² ইকুয়াল টু 25 গুণ 16, 25 গুণ 16 দ্যাট মিন হচ্ছে 400। তাহলে 400 কে আমরা যদি এখন রুট করি, 400 কে রুট করলে কত পাবো আমরা বলো তো দেখি, 400 কে রুট করলে আমরা 20 পাবো। এখানে স্কোয়ারকে ওই পাশে নিয়ে রুট করলে প্লাস মাইনাস আছে কেন, আমি এখানে মাইনাস দিই নাই কেন জানো, মাইনাস দিই নাই কারণ হচ্ছে, প্লাস মাইনাস দিই নাই কারণ হচ্ছে বাহুর মান তো কখনো ঋণাত্মক হয় নাই, মাইনাস দিয়ে তো কোনো লাভ হবে না, বাহুর মান কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমি একবারে ধনাত্মকটাই লিখছি। তো আমাদের এক্স এর ভ্যালু বের হয়ে গেছে 20, তাহলে এখন অপর বাহুকে আমরা বের করতে পারবো না। তাহলে একটি বাহু, অপর বাহু যদি এটা হয় তাহলে একটি বাহু কত হবে এটা। তাহলে আমি কি করব, তাহলে আমি লিখবো এখন, সুতরাং সুতরাং
ঠিক আছে। অপর বাহু কত? অপর বাহু 20 মিটার। সুতরাং একটি বাহু কত ছিল? 3x/4। তাহলে 3 গুণ হচ্ছে x এর ভ্যালু বাই 4। তো এটা দিয়ে করলে কত হয়? 15 মিটার। দ্যাট ইজ অ্যান্সার। দুইটা বাহুর দৈর্ঘ্য চাইছিল না? দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের বের হয়ে গেছে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো 20 and 15। ওকে, এই ছিল আমাদের 1 নং অঙ্কটা। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট করবা, আমি তোমাদের সেই অংশটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো 2 নং প্রশ্নটায় আসো। 2 নং এ তারা কি বলতেছে একটু দেখো। 2 নং এ তারা বলছে যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটি গোড়া থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে? গোড়া থেকে কত দূর সরালে? ধরো এটা একটা দেওয়াল, সাপোজ এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল। এই দেওয়ালের সাথে এই দেওয়ালটা যত বড়, মইটাও ঠিক তত বড়। এটা কল্পনা করে নাও। মইটা এরকম ছিল। কি ছিল? প্রাথমিক অবস্থায় মইটা এরকম ছিল। তারপরে তারা বলতেছে এই মইটাকে গোড়া থেকে কত দূর সরালে দেওয়াল থেকে 4 মিটার নিচে নামবে। মানে বিষয়টা বলতেছে দেওয়াল দেওয়ালের জায়গায় আছে, ঠিক আছে, দেওয়াল দেওয়ালের জায়গায় আছে। এবং তারা বলছিল 20 মিটার লম্বা মই, এই মইটা 20 মিটার, ঠিক আছে, এবং এই দেওয়ালটাও ছিল কি 20 মিটার, সাপোজ 20 মিটার। ওকে, 20 মিটার ছিল। লালটা হচ্ছে দেওয়াল, কালোটা হচ্ছে কি মই। তাহলে এই দেওয়াল 20 মিটার ঠিকই আছে। এবং এই দেওয়াল থেকে আমাদের বলতেছে যে মইটাকে কত দূর সরালে। এখন এটাকে যদি আমি গোড়া টান দিয়ে এইদিকে নেই, তাহলে দেখো, ধরো আমি কি করছি, এরকম করছি মইটাকে, এই যে এখানে যে গোড়াটা ছিল সেই গোড়াটা আমি এখানে নিয়ে গেছি। এইখানে গোড়া নেওয়ার কারণে দেখা গেছে এখান থেকে 4 মিটার সরে গেছে। নিচে কত মিটার সরে গেছে? 4 মিটার সরে গেছে। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য তো চেঞ্জ হয় নাই, মইটাকে তো আর কেটে ফেলি নাই। তাহলে এই মই কত ছিল? 20 মিটারই ছিল। কিন্তু এইখান থেকে 4 মিটার নিচে নামার কারণে, এইখান থেকে 4 মিটার নিচে নামার কারণে এইখানে কত হয়ে গেছে বলো তো দেখি? এই অংশটা কত হয়ে গেছে? টোটাল ছিল কত? টোটাল ছিল 20। তাহলে 4 মিটার নিচে নেমে গেলে এটা হয়েছে কত? 16। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো যে একটা 20 মিটার 20 মিটার লম্বা মইকে গোড়া থেকে কত দূর সরালে? দ্যাট মিন আমাদের কাছে কোশ্চেন করছে যে এই এক্স এর ভ্যালুটা এখানে দেওয়া, গোড়া থেকে কত দূর সরাইছে, দ্যাট মিন হচ্ছে এইটা চাইছে। এটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম, যে গোড়া থেকে এক্স মিটার সরালে তাহলে এটা উপর থেকে 4 মিটার নিচে নেমে যায়। বুঝতে পারছো? এই ছিল কোশ্চেন। এখন এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা কি একটা সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এখানে অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমিটা আমাদের লাগবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? আগে ধরে নেব। আচ্ছা, ধরি 2। ধরি মইটিকে মইটিকে এটা একটা নাম দিই, এ বি সি ডি। ওকে, মইটিকে এক্স মিটার, তোমরা কিন্তু এখানে চিত্রটা অঙ্কন করে দিবা। হ্যাঁ, এক্স মিটার। তাহলে এক্স আমরা কোথায় পেলাম সেটা তো স্যারদের বোঝাতে হবে। এক্স আমরা এখানে ধরে নিছি, এর জন্য আমাদের চিত্রটা একটু দেখিয়ে দিই। এইটা দেখালেই হবে, এই অংশটুকু না দেখালেও হবে। এক্স মিটার দূরে সরালে সরালে হ্যাঁ, দেওয়াল থেকে কি কোশ্চেনটা ছিল যে উপরের প্রান্ত, ওকে, মইটাকে এক্স মিটার দূরে সরালে উপরের প্রান্ত উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে দেখো পিথাগোরাসের মতে এখানে ত্রিভুজ বি সি ডি, এটা একটা ত্রিভুজ, বি সি ডি একটা ত্রিভুজ। এবং এই ত্রিভুজটা কি একটা সমকোণী, বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী না হলে তো তোমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবে না।
এর জন্য এটা যে সমকোণী সেটাকে ডিক্লেয়ার করে নিলাম, সমকোণী ত্রিভুজ। ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজে আমরা এখন পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এবং পিথাগোরাস মতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি দাঁড়াচ্ছে এখানে বলো তো দেখি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব কি, এখানে সূত্রটা কি লাল কলম দিয়ে লিখবো বোঝার সাথে, এখানে লিখি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ কি, সিডি স্কয়ার। ওকে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে দেখো একটু, এখানে বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু কিন্তু 16, কারণ কি 4 মিটার নিচে নেমে চলে আসছিল। 16 স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি মানে 20 স্কয়ার। ওকে, তাহলে এখানে 16 স্কয়ার এই পাশে পজিটিভ আছে, ওই পাশে যে নেগেটিভ হবে, তাহলে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার। এখন দেখো এক্স স্কয়ার 20 কে স্কয়ার করলে কত হয় বলো তো দেখি, 400, এবং 16 কে স্কয়ার করলে 256। তাহলে এক্স এই পাশে স্কয়ার আছে, ওই পাশে দিকে রুট হবে, এবং এখানে 400 থেকে 256 বিয়োগ করলে কত হয়, 144 হয়। কত হয়, 144। সুতরাং এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো, 12। 144 কে রুট করলে আবার 12 হয়, তাহলে 12। তাহলে এই এক্স এর ভ্যালুটাই তো আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল, তো আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি যে গোড়া থেকে 12 মিটার দূরে সরালে এই কথাটাই লিখে দিই। সুতরাং এইভাবে দিলে হবে। সুতরাং মইটিকে গোড়া থেকে 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে। ওকে, বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের 2 নং অঙ্কটা। আশা করি সকলে বুঝতে পারছো। হ্যাঁ, মুছে দিচ্ছি। আসলে পরিমিতিতে কোশ্চেনটা বোঝাটাই বড় কথা। কোশ্চেনটা তুমি যদি বুঝতে পারো তাহলে সলভ তুমি করতে পারবা, কোশ্চেনটা বোঝাটাই এখানে বড় চ্যালেঞ্জ। এরপরে দেখো এখানে কি বলা হয়েছে, 3 নঙে এখন আবার সমবাহু ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আর ওই সমকোণী ত্রিভুজের কথা নাই, এখানে বলছে সরি এক সমদ্বিবাহু ত্রিভুজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি যেটা আছে সেটার 5/6 অংশ। বিষয়টা বুঝবা। এখন দেখো তারা বলতেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি যেটা আছে, ভূমিকে আমরা বি ধরে নেই, ভূমি যেটা আছে সেই ভূমির 5/6 অংশ হচ্ছে সমান সমান বাহু। তাহলে ভূমি যদি এটা হয় তাহলে বি এর 5/6 অংশ হচ্ছে কি সমান সমান বাহু, এটাও কি বি এর 5/6, বি এর 5/6। বুঝতে পারছো কথা? তাহলে এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, এবং তারা বলে দিচ্ছে যে পরিসীমা মানে একটু আগে কি বলছি, পরিসীমা মানে হচ্ছে এই তিনটার যোগফল। তার মানে এইটা যোগ এইটা যোগ এইটা সমান কত দেওয়া আছে বলো তো দেখি, সমান দেওয়া আছে 16, এই তিনটা যোগ করে পরিসীমা। তো আমরা এইভাবে একটু লিখি, 3 নঙে কি বলা আছে যে ধরি ভূমি ইজ ইকুয়াল টু কত, বি মিটার, ভূমি ইকুয়াল টু বি মিটার। ওকে, তাহলে সমান সমান বাহু হবে কি, সুতরাং সমান সমান বাহু হবে হচ্ছে বি এর 5/6। দ্যাট মিন হচ্ছে এই এর মানে কি গুণ, প্রথম অঙ্কের কিন্তু এটা বলছি, তাহলে কি হবে 5b/6 মিটার। ওকে,
এখন এখানে কি বলছে বলো তো দেখি, পরিসীমা। তাহলে তিনটা বাহুর যোগ করলে আমরা পরিসীমা পাই, সেটা একটু এইভাবে লিখি যে শর্ত মতে তিনটা বাহু যোগ করো, যে 5b/6 প্লাস 5b/6, তার মানে এইটাও 5b/6, এটাও 5b/6, আর এটা কি বি। তাহলে এই তিনটা বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাই। এটা হচ্ছে আমরা পেলাম পরিসীমা, আর তারা বলে দিছে পরিসীমা হচ্ছে 16। তাহলে এই দুইটার সমান লিখতে পারি শর্ত মতো দিয়ে। বুঝতে পারছো কথা? এখন দেখো এখানে আমরা লসাগু করে যদি করি, তাহলে 6 কে আমরা লসাগু করলাম, এখানে পাচ্ছি 5b প্লাস 5b প্লাস হচ্ছে 6b ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, এটা লসাগু করা। লসাগু মানে হচ্ছে এটার নিচে মনে মনে 1 আছে না, তো 6 6 1, এই তিনটার লসাগু কত? লসাগু 6। এখন লসাগু 6 পাওয়ার পর আমাদের নিয়ম হচ্ছে এই নিচে হর যেটা থাকে, এই 6 দিয়ে এই 6 টা ভাগ করো, তাহলে কত পাচ্ছ? 1। সেই 1 দিয়ে উপরেরটাকে গুণ করো 5b, আবার এই 6 দিয়ে এই 6 রে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 5b কে গুণ করলে কি 5b, আবার এই 1 দিয়ে 6 রে ভাগ করো, কত পাচ্ছ? 6। সেই 6 দিয়ে উপরের দিকে গুণ করলে কি 6b। মানে লসাগু করার নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবা তুমি, সেই ভাগফল দিয়ে লবটাকে গুণ করতে হবে। ঠিক আছে, এখন দেখো কি করতে পারি। এখানে কত আছে? 5 5 6, দ্যাট মিনস 16b বাই হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 16। এখন এইখানে দেখো আমাদের আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি গুণ করলে এখানে কি করতে পারি বলো তো দেখি, 16b ইজ ইকুয়াল টু 16 ইন্টু 6। এখন আমাদের কি বির ভ্যালু লাগবে, তো বির সাথে 16টা কি আছে? গুণ আকারে আছে। তাহলে 16 গুণ 6 বাই হচ্ছে 16। এই যে 16 গুণ ছিল এই পাশে দিয়ে ভাগ হয়ে গেছে। এখন এই 16 বাদ, দ্যাট মিন আমরা বি ইকুয়াল টু পেলাম হচ্ছে 6। বি ইকুয়াল টু কি পেলাম? 6। অর্থাৎ আমাদের এখানে ভূমি কিন্তু আমরা 6 পেয়ে গেছি। এখন আমাদের সমান সমান বাহু বের করতে হবে। ঠিক আছে, সুতরাং ভূমি ভূমি ইকুয়াল টু 6 মিটার সমান সমান বাহু সমান সমান বাহু সমান সমান বাহু ইকুয়াল টু 5b। বির জায়গায় আমরা কি লিখবো? 6 বাই হচ্ছে কি 6 ছিল, বুঝছো? এখানে বির ভ্যালুটা বসাচ্ছে যে 6/6, তাহলে এই 6 আবার বাদ যায়, তাহলে 5 মিটার। দ্যাট ইজ আনসার। তাহলে আমাদের ভূমি এবং সমান সমান বাহুর মান চেয়েছিল, ভূমি 6, সমান সমান বাহু 5। আশা করি বুঝতে পারছো সকলে। ওকে, এরপরে দেখো আমাদের যে কোশ্চেনটা বলে দেওয়া আছে, ও এখানে আবার কি চাইছে, এখানে আবার ক্ষেত্রফলও চাইছে, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমাদের ভূমি এবং সমান সমান বাহু দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না? অ্যান্সারটা এখানে শেষ হয়নি। সুতরাং ক্ষেত্রফলের সূত্র কি? b/4। বি মানে হচ্ছে কি, যেটা সমান না, অর্থাৎ 6/4 রুট ওভার 4a²। a² মানে কি 5² মাইনাস b²। b² দ্যাট মিন হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো সকলে। হ্যাঁ, এরপরে কি 6/4। এইখানে দেখো জায়গা কম দেখে একটু শর্ট করি। 5 কি স্কোয়ার করলে কত? 25। 5 কি স্কোয়ার করলে 25। 25-এর সাথে যদি 4 গুণ করো তাহলে কত হয়? এখানে 100। 25-এর সাথে 4 গুণ করলে কত হয়? 100। 100 থেকে আমাদের 6 কি স্কোয়ার করলে কত? 36। এখন দেখো 6/4, 6/4 রুট ওভার কত হবে বলো তো দেখি। 100 থেকে যদি 36 বিয়োগ করো তাহলে কত হয়? 64 হয়। 64 মিন হচ্ছে কত বলো তো দেখি, রুট ওভার 64। জায়গাটা অনেক কম হয়ে গেল। রুট ওভার 64 দ্যাট মিন হচ্ছে 8। রুট ওভার 64 দ্যাট মিন হচ্ছে 8। 64 কে রুট করলে 8 হয়। এখন এই 8 কে আমরা কি করতে পারি? 4 দিয়ে কাটলে কত পাচ্ছি? 2। 2 এর সাথে 6 যদি গুণ করো তাহলে কত পাবো আমরা? 12 মিটার স্কয়ার, বর্গ মিটার। 12 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ক্ষেত্রফলটা এখানে চেয়েছিল, এর জন্য ক্ষেত্রফল বের করলাম। আশা করি সকলে বুঝতে পারছো। 3 আমরা মুছে দেই। এখন আমরা চলে যাব কততে? 4-এ।
এখন দেখো 4 নং এ কি বলা হয়েছে, 4 নং এ বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25, 27 এবং পরিসীমা 84, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ইজি। দেখো একটা ত্রিভুজের কথা বলে দিছে তারা তারা ত্রিভুজটাকে এরকম ভাবে ডিফাইন করছে যে একটা ত্রিভুজের একটি বাহু আছে 25 কত সেন্টিমিটার, ইয়েস 25 সেন্টিমিটার, অপরটা আছে হচ্ছে 27 সেন্টিমিটার, এটা 25 এর একটু বড় হবে, ধরো 27 সেন্টিমিটার, এবং থার্ড ত্রিভুজটার মান দেওয়া নাই। থার্ড ত্রিভুজটার মান না দিয়ে ধরো থার্ড বাহুটা যেটা তৃতীয় বাহু সেটাকে আমরা এক্স ধরে দিলাম, এবং তারা বলতেছে এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 84, দ্যাট মিন হচ্ছে এই তিনটাকে 25, 27 এবং এক্স কে যোগ করলে আমরা কত পাবো বলতো দেখি। এর নিচের এই লেখাটা লিখো না, 25, 27 এবং এক্স, এই তিনটা হচ্ছে পরিসীমা, তারা পরিসীমা বলে দিছে 84। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে আগে আমাদের দেখতে হবে যে এক্স এর ভ্যালুটা আসলে কত। দেখো এইখানে আমরা লিখি ধরি তৃতীয় বাহু। আচ্ছা, আগে হচ্ছে দেওয়া আছে গিভেন দ্যাট, ঠিক আছে, দুটি বাহু যথাক্রমে দুটি বাহু দুটি বাহু যথাক্রমে যথাক্রমে 25 সেন্টিমিটার এন্ড হচ্ছে 27 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার। ধরি ধরি বা লেট, হ্যাঁ ইংরেজিতে লেট, ধরি তৃতীয় বাহু তৃতীয় বাহু এক্স সেন্টিমিটার। তাহলে সুতরাং পরিসীমা কি হবে বলো তো দেখি। সুতরাং পরিসীমা পরিসীমা মানে তিন বাহুর যোগফল, অর্থাৎ 25 প্লাস 27 প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত হয় 52 প্লাস এক্স সেন্টিমিটার। এটা হচ্ছে পরিসীমা। আমরা পরিসীমা পেলাম এটা তারা পরিসীমা বলছে 84, তাহলে দুইটাকে আমরা শর্ত মতে দিতে পারি। শর্ত মতে 52 প্লাস এক্স ইকুয়াল টু 84, তাহলে এক্স ইকুয়াল টু কত বের হচ্ছে 84 মাইনাস 52, দ্যাট মিন হচ্ছে, সুতরাং এক্স ইকুয়াল টু এটা থেকে যদি বিয়োগ করো তাহলে 32। তাহলে তৃতীয় বাহুটা যেটা ছিল সেটা আমরা কত পেয়েছি 32। এখন বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের অনেক সূত্র আছে, কোনটা অ্যাপ্লাই করবো বলো তো দেখি। অ্যাপ্লাই করব হচ্ছে বিষম বাহু ত্রিভুজেরটা। তার কারণ কি, এখানে দেখো তিনটা ত্রিভুজ আছে, তিনটা বাহু আছে, তিনটা বাহুর মান কি ভিন্ন ভিন্ন, একটা 25, একটা 27, একটা 32। যদি কোনোটাই না মিলে তাহলে সেটাকে কি বলা হয় বিষম বাহু ত্রিভুজ। এবং এর বাহুর দৈর্ঘ্য এ বি সি, ধরো এ সমান আছে 25, বি সমান আছে 27, সি সমান আছে 32। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এস এস লাগবে, এস মানে কি অর্ধ পরিসীমা। ঠিক আছে, এখন দেখো অর্ধ পরিসীমা না, এখানে এখানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা বলো দেখি। পরিসীমা যা ছিল তার অর্ধেক, পরিসীমা এখানে দেওয়াই আছে 84, আর পরিসীমা দেওয়া না থাকলে তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, একই কথা। 84/2, দ্যাট মিন হচ্ছে 42 সেন্টিমিটার, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল আমরা উপরে লিখি, হ্যাঁ এটা একটু মুছে দিতে যাচ্ছি, এটাও মুছে দিই। সুতরাং সুতরাং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস, এস এর ভ্যালু কত 42, এস ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ 42 মাইনাস এ 25 ধরলাম, এ সমান 42 মাইনাস বি, বি দ্যাট মিন হচ্ছে 27, এবং 42 মাইনাস সি, সি মিন হচ্ছে 32। এখন এটাকে আমরা কি লিখতে পারি 42 গুণ এটা থেকে এটা মাইনাস করলে কত হয় 17, গুণ এটা থেকে এটা মাইনাস করলে কত হয় 15, এবং এটা থেকে এটা মাইনাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 10। ঠিক আছে, এবং এই চারটা এখন গুণ করে রুট করতে হবে। এই চারটাকে গুণ করলে কত হয় দেখি, চারটাকে যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো
42 গুণ 17 গুণ 15 গুণ 10, এটাকে আমরা পাচ্ছি হচ্ছে √107,100, এই তিনটাকে গুণ চারটাকে গুণ করে। এখন এটাকে যদি আমরা রুট করি, অ্যান্সার দিই √107,100, তাহলে আমরা পাচ্ছি, দশমিকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ দশমিকে নিলে 3.327.26, এটা হচ্ছে কি বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কয়ার। তাহলে দ্যাট ইজ অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝছো, এটাই ছিল অ্যান্সার। ওকে, এখন আমাদের 5 নং অঙ্কটা, এবং এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 5 নং। পরীক্ষায় অনেক অনেক অনেকবার আসছে এই 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে, অনেক বোর্ড এক্সামে আসছে। তো এটা খুবই গুরুত্ব সহকারে দেখবা এবং কনসেপ্টটা বুঝবা। এটার কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে ক্লিয়ারলি। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছেন, বিষয়টা আগে বুঝো। তারা বলে দিচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এবং এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তারা বলে দেয় নাই, এটা একটা সমবাহু ত্রিভুজ। ওকে, সুন্দর হচ্ছে না। এটাকে যদি সমবাহু ত্রিভুজ, ওকে, এটা একটা সমবাহু ত্রিভুজ, এবং এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই, এজন্য আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কি এ, সবগুলো বাহুর দৈর্ঘ্য এ। এবং যদি এটার বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে বলো তো দেখি, √3/4 a স্কয়ার। তাহলে এই যে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 a স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমরা। এখন বলতেছে যে সমবাহু ত্রিভুজটা ছিল, সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দাও। তারা বলতেছে 2 মিটার করে বাড়িয়ে দাও। তাহলে আগে ছিল এ, 2 মিটার বাড়ালে কি হবে a+2, এটাও কি হবে a+2, এবং এটাও কি হবে a+2। তো বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে যখন আমরা বাড়াচ্ছি, তখন এটার ক্ষেত্রফল হচ্ছে কত, এটার ক্ষেত্রফল জাস্ট √3/4 বাহুর দৈর্ঘ্য কত এখানে a+2 হোল স্কয়ার। বুঝছো, তার মানে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে আমাদের ক্ষেত্রফলটা কতটুকু বাড়ে। দেখো আগে যদি ক্ষেত্রফল থাকে 7, পরে ক্ষেত্রফল হয়েছে সাপোজ 10, বেড়ে গেছে বাহুর দৈর্ঘ্য, তার মানে ক্ষেত্রফলটাও তো অবশ্যই বাড়বে। তাহলে তারা বলতেছে যে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে 6√3। দ্যাট মিন তারা কি বলতেছে বলো তো দেখি, যে √3/4 a+2 স্কয়ার, মানে পরে যেটা ক্ষেত্রফল হয়েছে সেটা থেকে যদি আগেরটা আমরা বিয়োগ করতে পারি, তাহলে সেটা কত হবে 6√3। তারা বলতেছে ক্ষেত্রফল বেড়ে গেছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে 6√3। ধরো তোমার কাছে আগে টাকা ছিল হচ্ছে 5 টাকা, এখন টাকা হয়েছে 10 টাকা, সরি আগে ছিল 5 টাকা, এখন হয়েছে 10 টাকা। তাহলে তোমার কাছে টাকা বাড়ছে কত বলো তো দেখি 5। এই বৃদ্ধিটা বের করো কিভাবে, পরে যেটা হয়েছে সেটা বিয়োগ কি আগে যেটা ছিল, তাহলে সমান কি দিয়ে লিখতে পারি আমাদের বৃদ্ধি কতটুকু ছিল। এটাই হচ্ছে এই অঙ্কের কনসেপ্ট, বেসিক কনসেপ্টটাকে বুঝতে হবে, তারপর আমরা অঙ্ক করতে পারবো। হ্যাঁ, এখন অঙ্কটা আমরা এতক্ষণ যা যা বললাম সেটা একটু লিখবো। চিত্রটা তোমরা আর্ট করবা, ভিতরে ক্ষেত্রফল না লিখলেও চলবে, লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। আমি মনে করি লিখে দেওয়াটাই ভালো। এখানে যা লিখছি, এখানে আগে ধরে নাও 5 নং, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, কি মিটার দেওয়া আছে, হ্যাঁ মিটার, মিটার। ওকে, এবং তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গমিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এটা যেটা এখানে লিখছিলাম, সেটা যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
এ হলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। ওকে, এখন বাহুর দৈর্ঘ্য, এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য a+2 মিটার, নতুন বাহুর দৈর্ঘ্য a+2 মিটার। তাহলে নতুন যে ত্রিভুজটা আমরা পেলাম, সুতরাং নতুন ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, নতুন ত্রিভুজের ক্ষেত্রফল, নতুন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি √3/4, বাহুর দৈর্ঘ্য কত, a+2 স্কয়ার মিটার স্কয়ার, এটা বর্গ মিটার। দেখো এখানে আমরা যা যা বলছিলাম সেটা আমরা লিখছি। এখন তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে কত, পরে যা হয়েছে বিয়োগ কি আগে যেটা, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় কত, √3/4 a+2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে √3/4 a স্কয়ার। ওকে, বুঝতে পারছো? তাহলে এইখান থেকে দেখো, এইখানে এখানে দুই জায়গায় কি আছে, √3/4 কমন আছে, তাহলে √3/4 যদি কমন নেই, তাহলে এখানে a+2 তার হোল স্কয়ার মাইনাস কি পাচ্ছি, a স্কয়ার। বুঝতে পারছো যে এই দুই জায়গায় √3/4 কমন আছে, কমন নিছি, এখানে থাকে কি a+2 তার হোল স্কয়ার মাইনাস এখানে কি থাকে a স্কয়ার। ওকে, এখন দেখো √3/4 এখানে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করা যায় না, সূত্রটা অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে, a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে কি মাইনাস a স্কয়ার ছিল, a স্কয়ার। বুঝতে পারতেছো? এখন দেখো √3/4 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, a স্কয়ার আর a স্কয়ার বাদ প্লাস মাইনাস, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2 গুণ 2, দ্যাট মিন হচ্ছে 4a প্লাস হচ্ছে 4a প্লাস কি 4, এটা পাচ্ছি। এখন এখানে আরেকটু তাকাও, দেখতে পাবা নিচে লিখবা এটার নিচে, হ্যাঁ, এখানে কিন্তু 4 কমন আছে, এখানে 4 কমন আছে, তাহলে এখান থেকে যদি 4 কমন নাও, তাহলে আমরা এখানে পাচ্ছি কি বলো তো দেখি, a প্লাস 1, a প্লাস 1 এটা পাচ্ছি। এখান থেকে 4 চলে আসলে a থাকে, এখান থেকে 4 চলে আসলে কি থাকে 1, এখন এই 4 এই 4 আবার বাদ দিতে পারো, তাহলে আমরা আলটিমেট কি পেলাম, √3a+1, এইটা হচ্ছে কি ক্ষেত্রফল বৃদ্ধি, এটা কি ক্ষেত্রফল বৃদ্ধি, এত বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, √3a+1 বর্গ মিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, আমরা এটা ক্যালকুলেট করে বের করছি। এখন এইটার নিচে তুমি কি লিখতে পারো বলো তো দেখি, এটা লিখতে পারো, আচ্ছা এত নিচে কি দেখা যাচ্ছে একটু চেক করি, হ্যাঁ দেখা তো যাচ্ছে। এখানে দেখো আমরা ক্ষেত্রফল বৃদ্ধি পেলাম হচ্ছে এইটা, তারা ক্ষেত্রফল বৃদ্ধি কত বলছে, তারা ক্ষেত্রফল বৃদ্ধি বলছে 6√3, তাহলে আমরা শর্ত মতে দিয়ে দুইটা সমান লিখতে পারি। এইটার পরে নিচে কিন্তু এটা লিখবা, হ্যাঁ, জায়গা নাই দেখে আমি এই পাশে লিখতেছি, যে শর্ত মতে আমরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছি √3a+1 এবং তারা ক্ষেত্রফল বলতেছে বৃদ্ধি পেয়েছে 6√3, বুঝছো? এখন দেখো এই দুই পাশ থেকে √3 বাদ দেওয়া যায়, বা এই √3 কে এই পাশে নিয়ে ধরো ভাগ করে দিচ্ছি, ভাগ করলেও কি একই বাদ পাওয়া যায়, তাহলে a+1 ইজ ইকুয়াল টু 6। এখন দেখো a ইকুয়াল টু কি দাঁড়াবে 6 মাইনাস 1, সুতরাং a ইকুয়াল টু 5। এই এটা কি বলতো দেখি, এই যে সমবাহু ত্রিভুজ ছিল সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তার মানে এইটা আমরা পেলাম কত 5, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি 5। এখন আমাদের কোশ্চেনে কি চেয়েছিল, কোশ্চেনে চেয়েছিল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি নির্ণয় করে ফেলছি না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 5 মিটার। দ্যাট ইজ আনসার। আশা করি সকলেই বুঝতে পারছো। তো আমরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা 6 থেকে 10 পর্যন্ত 5টা অঙ্ক শেষ করে দিব ইনশাল্লাহ। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমার বোঝানো তোমাদেরকে কেমন লাগছে বা আমার বোঝানোতে তোমাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। আজকের ক্লাসে পর্যন্তই। খোদা হাফেজ। দেখা হবে নতুন কোনো ক্লাস।